Hello viewer, welcome to another episode of MCQ from Newton's Law of Motion for class 11. দেখো প্রথম এমসিকিউটা হচ্ছে ছায়াপ্রকাশনী বইয়ের 8 নম্বরের এমসিকিউ। এখানে কি আছে, 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির ওপর 500 নিউটন বল প্রয়োগ করলে অনুভূমিক রাস্তার উপর দিয়ে গাড়িটি স্থির বেগে গতিশীল হয়। যদি প্রযুক্ত বলের মান 1000 নিউটন হয় তবে গাড়িটির ত্বরণ কত নির্ণয় করতে হবে। খুব ভালো অঙ্ক, দেখতে পাচ্ছ মণিপালের যে জয়েন্ট এন্ট্রান্স হয় সেখানে 2010 সালে এই কোশ্চেনটা পড়েছিল। তো চলো কিভাবে সলভ করতে হয় দেখে নিই। কোশ্চেনটা কি বলা ছিল? কোশ্চেনটা বলা ছিল যে 1000 কেজি ভরের একটা গাড়ি, সেটার উপর 500 নিউটন যদি বল প্রয়োগ করা হয় তাহলে গাড়িটা সমবেগে যাত্রা করে। সমবেগে যাত্রা করে মানে কি? সমবেগে যাত্রা করে মানে সেই গাড়িটার ওপর নেট ফোর্স কিন্তু এখন পর্যন্ত 0। তাহলে এটা বা কেমন কথা হলো যে 500 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে অথচ নেট ফোর্স 0? এখানে যদিও নিউটনের প্রবলেম, কিন্তু এখানে ফ্রিকশন ফোর্সটাকেও ধরে এই অঙ্কটা করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা ধরে নিলাম আমি সেই গাড়ির উপর 500 নিউটন বল এদিকে প্রয়োগ করা হয়েছে। 500 নিউটন বল প্রয়োগ করার পরেও গাড়িটি সমবেগে গতিশীল। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে 500 নিউটন বলটা প্রয়োগ করা হলো, সেই 500 নিউটন বলটা নিশ্চয় অন্য কোনো বল দ্বারা প্রশমিত হয়ে গেছে। তাছাড়া বল থাকলেই তার একটা ত্বরণ থাকবে, কিন্তু এখানে কোশ্চেনে দেখবে বলেছে গাড়িটি স্থির বেগে ধীরে গতিশীল করা হলো, এরকম কথা বলা হয়েছে। তাহলে নিশ্চয়ই এই 500 নিউটন বলটা অন্য কোনো বল দ্বারা প্রশমিত হয়ে গেছে। সেটা হতে পারে এই রাস্তার ঘর্ষণ বল, বা এখানে যেহেতু কিছু উল্লেখ নেই, আমি কোনো বলের কথা উল্লেখ করছি না, আমি ধরে নিলাম যে এই 500 নিউটন বলটা অন্য আদার্স যে কোনো বল দিয়েই এটাকে প্রশমিত হয়ে গেছে। তাহলে এই অবস্থায় যখন 500 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে তখন কিন্তু তার কোনো ত্বরণ নেই। কিন্তু এবার কি করা হলো, 1000 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে 1000 নিউটন বল প্রয়োগ করা যখন হবে তখন তাহলে সেই বস্তুটার ওপর বা সেই গাড়িটার ওপর নেট ফোর্স কত হবে? নেট ফোর্স হবে কিন্তু 500। কেন 500 হবে? দেখো, আগে আমরা 500 নিউটন বল প্রয়োগ করে দেখলাম গাড়িটার ওপর নেট ফোর্স 0 হয়ে গেছিল, এবং সেই 0 হওয়ার পরে গাড়িটা সবেমাত্র গতিশীল হয়েছিল। তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে এই গাড়িটার ওপর পেছন দিকে ম্যাক্সিমাম যে ফোর্সটা প্রযুক্ত হতে পারে সেটা হচ্ছে এই 500 নিউটন। তার কারণ কি? গাড়িটা গতিশীল হয়েছে এই 500 নিউটন বল প্রয়োগ করাতেই। তাহলে আমি যদি ঘর্ষণ বলের কথাই ভেবে নিই, তাহলে সেটাই এই যে 500 নিউটন বল সেটাই অ্যাকচুয়ালি কি? সেটাই অ্যাকচুয়ালি এই ঘর্ষণ বলের সীমাস্ত মান। তাহলে এই 500 নিউটন বলটা সেই সীমাস্ত মান দ্বারা প্রথম ক্ষেত্রে ক্যান্সেল আউট হয়ে গেছিল, কিন্তু পরে কি করা হয়েছে? 1000 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো যখন 1000 নিউটন বল প্রয়োগ করা হবে সেই ক্ষেত্রেও এই 500 নিউটন, এই 1000-এর মধ্যে 500 নিউটন বলটা ওই ফ্রিকশন বলের জন্য অপচয় হয়ে যাবে, আর বাকি যে 500টা পড়ে থাকলো সেটাই তাহলে এই গাড়িটার ওপর নেট ফোর্স। এই জায়গাটায় অনেকের কনফিউশন হয়ে যায়, সেই জন্য এই জায়গাটা ভালো করে বোঝানো হলো। তাহলে এই 500 নিউটন যেটা দেওয়া আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি পেছনের দিকে যে ঘর্ষণ বলটা কাজ করছে সেই ঘর্ষণ বলটার পরিমাপটাই দেওয়া আছে। তার কারণ এখানে গাড়িটা গড়তে শুরু করেছে, এবং গড়তে শুরু করেছে মানে এই 500 নিউটন বলটা আর পেছন দিকে যে প্রযুক্ত বলটা সেই দুটো সমান, তার জন্যই গড়তে লেগেছে। এবার গাড়িটার ভর এখানে দেখো লেখা আছে 1000 কেজি, আর গাড়িটার ওপর প্রযুক্ত মোট বল যেটা আমরা বোঝালাম যে 1000 থেকে 500 বিয়োগ করে 500 হলো, তাহলে মোট বল হলো 500। এবার গাড়ির ভর জানি, গাড়ির উপর প্রযুক্ত নেট বল জানি, তাহলে গাড়ির ত্বরণ বের করা খুব সোজা ব্যাপার। তাহলে গাড়ির ত্বরণ A = F/m, ফর্মুলা আমরা জানি, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ F/m। সেখানে F এর মান বসিয়ে দাও 1000 আর M এর মান বসিয়ে দাও 500, F এর মান বসিয়ে দাও 500 আর M এর মান বসিয়ে দাও 1000। কাটাকাটি করো, দেখো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আসছে। এবং এটা তোমরা যদি অপশনগুলো টেস্ট করো তাহলে দেখবে অপশন ডি এ এই উত্তরটা আছে। তো এই ছিল আমাদের 8-এর দাগের এমসিকিউ। এবার পরবর্তী এমসিকিউ কি আছে চলো একবার দেখে নেওয়া যাক। 9-এর এমসিকিউটা কি আছে? 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে
গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার/সেকেন্ড বেগে বিক্ষিপ্ত হলো বা প্রতিক্ষিপ্ত হলো। বলের দ্বারা ব্যাটের ওপর প্রযুক্ত বলের ঘাত কত সেটা বের করতে হবে। তো এখানে আমরা থিওরি যখন পড়েছি তখন সকলে হয়তো জানি যে বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তনের সমান হয়। তো সেই কনসেপ্ট থেকে আমরা অঙ্কটা করব। তো চলো দেখে নিই। তো অঙ্কটা শুরু করার আগে আরেকবার বলে রাখি, এর আগে কিন্তু আমরা এই নিউটনের গতিসূত্রের ওপর আরেকটা এমসিকিউ এর ভিডিও দিয়েছি এবং এর যত গাণিতিক সমস্যা আছে নিউটনের সেট 1 সেট 2 সেগুলো আপলোড করা হয়েছে। তো যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও, প্লে লিস্টে পেয়ে যাবে সব ভিডিওগুলো। তো এবার অঙ্কে ফিরে আসা যাক। বলেছিল একটা ক্রিকেট বল যেটার ভর দেওয়া ছিল 0.5 কেজি, যেটা এখানে আমি লিখে রেখেছি দেখো 0.5 কেজি, আর সে প্রাথমিক 30 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল। তারপরে কি হলো, ব্যাট দ্বারা আঘাত হওয়ার পর সে 20 মিটার/সেকেন্ড বেগে ঠিক তার বিপরীত দিকে ফিরে এলো। তাহলে এখানে দুটো বেগ দেখতে পাচ্ছি, সেই দুটো বেগের মধ্যে দেখো দুটো পরস্পরের বিপরীতমুখী। তাহলে একটাকে যদি পজিটিভ ধরি তাহলে আর একটা নেগেটিভ ধরতে হবে। এবার এখানে কোনটা পজিটিভ ধরবো আর কোনটা নেগেটিভ ধরবো এই নিয়ে অনেকের সমস্যা হয়ে যায়। তো যেদিকে বলকে মারা হচ্ছে ব্যাট দিয়ে সেই দিকটাকে পজিটিভ ধরবে। তো প্রথম অবস্থায় বলটা এদিকে যাচ্ছিল, তারপরে কি করলো, বলটা যেতে যেতে এইখানে যখন আসলো তখন একে ব্যাট দিয়ে আঘাত করে আবার এদিকে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে যেদিকে ব্যাটের আঘাত করা হচ্ছে অর্থাৎ ব্যাট দিয়ে যেদিকে বলটা প্রযুক্ত করা হচ্ছে সেই দিকটাকে পজিটিভ ধরবে। তাহলে অঙ্ক তোমার প্রযুক্ত বলের দিকটা পজিটিভ হবে। তাহলে এইখানে যেটা যাচ্ছিল প্রথম দিকে সেটা ছিল তার বেগ ইউ, আর এটা হলো ভি ধরে নিলাম। তাহলে ইউটা এখানে নেগেটিভ ধরতে হবে। তা আমি এখানে সেই হিসাবে দেখো ইউ এর মানটা -30 লিখে রেখেছি। আচ্ছা, বেশ ভালো কথা। এবার আমরা যে এখানে বললো যে ব্যাটের দ্বারা প্রযুক্ত বলের ঘাত, তো ব্যাটের দ্বারা প্রযুক্ত বলের ঘাত মানে আমরা দেখলাম কি ভরবেগের পরিবর্তন, আর ব্যাটে ঘাতটাকে প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে, যে বলটা আছে সেটাকে প্রয়োগ করছে। তাহলে বলের ভরবেগের পরিবর্তন মানে ব্যাটে প্রযুক্ত বলের ঘাত। তাহলে বলে ভরবেগের পরিবর্তন মানে এম ভি মাইনাস ইউ, এটা সকলেই জানা আছে আমাদের। এম ভি মাইনাস এম ইউ, এমটা কমন নিয়ে লিখেছি ডাইরেক্ট। তারপরে এম এর মান বসিয়ে দিয়েছি, ভি এর মান 20 দেখো লিখেছি, আর ইউ এর মান -30 সেটাও এখানে লিখে রেখেছি, বসিয়ে দিলাম। গুণ করে কাটাকাটি করে দেখবে তোমাদের 25 নিউটন সেকেন্ড অ্যান্সার আসছে। তো এটা দেখবে তোমরা যদি অপশনটা দেখো তাহলে অপশন সি এ এই অপশনটা পেয়ে যাবে। তো এটাই ছিল আমাদের 9 অঙ্কটা। এবার 10 অঙ্কে কি আছে দেখে নিই। 10 অঙ্কটাই আছে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার/সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে 0.01 সেকেন্ড এ ফিরে এলো। ব্যাটের ওপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত? তাহলে এখানে বলটা বের করতে হবে। তো চলো দেখে নিই। তো যেহেতু বল বের করতে হবে, তো বল মানে আমরা সকলে জানি যে এম ইন্টু এ, আর এ মানে আবার কি, এ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে সেটাই লিখেছি এম ইন্টু এ, পরে এ এর জায়গায় ভি মাইনাস ইউ বাই টি এটা লিখে দিয়েছি। এবার এখানে ভি আর ইউ সেই ভ্যালুগুলো এখানে দেওয়া ছিল, এম এর ভ্যালু দেওয়া ছিল কোশ্চেনে, সেগুলো আমি এখানে লিখে রেখেছি। দেখো ভি এর মানটা 10 ধরেছি, ইউ এর মানটা -10 ধরেছি। একই বেগে বলেছে কিন্তু উল্টো দিকে, সেই জন্য এখানে কিন্তু প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ দুটোই 10 হলো। কিন্তু এর আগের অঙ্কটাই যেমন প্রাথমিক বেগটাকে নেগেটিভ ধরলাম, এই অঙ্কটাও কিন্তু সেম একই রকম ভাবেই, যেহেতু ব্যাট দিয়ে আঘাত করে ঠেলে দিয়েছে এই ভি বেগটা পেয়েছে, তাহলে যেদিকে ব্যাটে আঘাত করেছে সেটা পজিটিভ ধরলাম, আর প্রথমের যে অবস্থায় ছিল সেটাকে নেগেটিভ ধরেছি। এবং বেগটা একই, তার জন্য দুটোই 10 হয়েছে। এম এর ভ্যালুও দেওয়া ছিল। এবার এখানে তুমি ভ্যালুগুলো পুট করে দাও, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এম এর ভ্যালু বসিয়ে দিলাম, ভি এর ভ্যালু 10, ইউ এর ভ্যালু -10, দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর নিচে টি এর ভ্যালু তো দেওয়া ছিল 0.01 সেকেন্ড। সেইগুলো তুমি সব ক্যালকুলেশন করো, দেখো 500 নিউটন চলে আসবে, এবং অপশন ডি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার পরবর্তী 11 নম্বর অঙ্কটা চলো দেখে নিই। 11 অঙ্কে আছে এম ভরের একটি বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো এবং একই বেগে থিটা কোণে বিচ্যুতি করলো। বলের ঘাত কত? তো এই অঙ্কটা করার সময় আমি দেখলাম আমার উত্তর কিন্তু অপশন ডিটা আসেনি, এবং সেই জন্য আমি আমার আরও দু একটা বই আছে সেইগুলো একটু খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম এই অঙ্কটা অন্য বইয়েও আছে।
এবং সেক্ষেত্রে উত্তর কিন্তু এই অপশন সি এরটাই আছে, এবং আমারও এই অঙ্কটা করার পরে অপশন সি অ্যান্সার এসছে। তোমরা যদি দেখতে চাও তোমাদেরকে আমি একবার দেখে দিচ্ছি ওই প্রবলেমটা আমার দুয়ারি মাইতি মজুমদারের আর একটা বই জয়েন্ট এন্ট্রান্সের বই, সেখানে এই অঙ্কটা আছে এবং সেখানে তার যে উত্তর সেই উত্তরটা কিন্তু এইটা আছে। তো চলো একবার ওইটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেই জয়েন্ট এন্ট্রান্সের বই, দেখতে পাচ্ছ দুয়ারি মাইতি মজুমদারের পদার্থবিদ্যা জয়েন্ট এন্ট্রান্স। তো এবার আমি অঙ্কে চলে আসছি। দেখো অঙ্কটা আছে নিউটনের গতিসূত্রের 75 নম্বর অঙ্ক। এখানেও একই কথা বলেছে। দেখো এম ভরের একটি বল ভি বেগে একটি ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো, তারপরে কি করা হয়েছে, ব্যাটসম্যান বলটিকে আঘাত করে এবং থিটা বেগে বিচ্যুতি করে, বলের ঘাত কত। এইখানে এটা যে অ্যান্সারটা আছে সেটা আমি যদি এখন লক্ষ্য করি, এটা দেখতে পেলে কত নম্বর অঙ্ক, 75। তো এইখানে অ্যান্সার সিটে চলে এলাম আমি। এইখানে দেখো এই যে 75-এর অপশন সিটা আছে। তো অপশন সি মানে কোনটা হচ্ছে এইটা, 2mv cos স্কোয়ার থিটা বাই 2। কিন্তু তোমাদের ওই যে আগের বইটায় যেটা 11-এ পড়ানো হয় সেই বইয়ে কিন্তু এই উত্তরটা ছিল না, অপশন ডি ছিল দেখবে। তো ওইটা ওখানে যাই হোক কোনো কারণে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেই জন্য অঙ্কটার উত্তর আমার প্রথমে মিলছিল না। তো যাই হোক এই বইটাতে দেখে আমি অঙ্কটার উত্তর আনার চেষ্টা করেছি। চলো দেখে নেওয়া যাক কিভাবে করা হয়েছে। তো এখানে দেখো একটা ক্রিকেট বল এইভাবে প্রথমের দিকে ভি বেগে যাচ্ছিল, তারপর এখানে ব্যাটসম্যান তাকে করলো কি, বলটাকে একই বেগে কিন্তু থিটা কোণে বিচ্যুতি করে দিল। তাহলে আমি ধরলাম এদিকে থিটা কোণে এভাবে বাঁকিয়ে দিয়েছে বলটাকে। তাহলে এই ভি বেগের একটা উপাংশ এদিকে কাজ করবে, সেটা হচ্ছে ভি কস থিটা, আমরা দেখতে পাচ্ছি সহজেই। আর কোশ্চেনে কি বের করতে দিয়েছিল, বলের ঘাত। তাহলে এখানে দেখো আমরা প্রাথমিক যে বেগটা এদিকে যাচ্ছিল সেটাকে নেগেটিভ ধরবো আগের অঙ্কগুলোর মতো, আর এই দিক থেকে যে বেগে মানে ভি বেগে যে থিটা কোণে বিচ্যুতি করলো তার একটা উপাংশ এই প্রাথমিক বেগের উল্টো দিকে কাজ করছে, সেটা হচ্ছে ভি কস থিটা। তাহলে এটা যদি পজিটিভ ধরি তাহলে এটা নেগেটিভ, সেই হিসাবে অঙ্কটা করা হয়েছে। দেখো বলটির ভর দেওয়া ছিল এম, প্রাথমিক বেগ মাইনাস ভি, আমি অ্যালং এক্স অ্যাক্সিস ধরছি। এটাকে দুটো উপাংশে ভাগ করা যায়, এই দিকেও একটা উপাংশ পাওয়া যাবে, কিন্তু সেটা আমার কোনো কাজ নেই, সেই জন্য আমি শুধুমাত্র এইটার নিয়ে কাজ করছি। তাহলে অন্তিম বেগ কত, ভি কস থিটা, আর এটা মাইনাস ধরা হয়েছে কেন, এর আগের অঙ্কগুলো তো বলা হলো, এটা তো একই কনসেপ্ট। তো এবার বলের ঘাত বের করো। বলের ঘাত মানে আমরা জানি ভরবেগের পরিবর্তন, আর এখানে ভরবেগের পরিবর্তন মানে কি, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তো অন্তিম ভরের সঙ্গে অন্তিম বেগ গুণ করে দাম, অন্তিম বেগ হচ্ছে এটা, আর প্রাথমিক বেগ হচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাস অফ এম মাইনাস বি। তো এইটা গুণ করার পর এটা প্লাস হয়ে গেল, দিয়ে এম ভি কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকছে শুধু কস থিটা আর এখানে 1। এবার তোমরা যদি ত্রিকোণমিতির অংশকোণ বলে একটা চ্যাপ্টার আছে সেটা যদি কেউ পড়ে থাকো, অবশ্যই এতদিনে হয়তো সকলের হয়ে গেছে, তো সেই চ্যাপ্টারের দেখবে একটা ফর্মুলা আছে কস থিটার। কস থিটা প্লাস 1-এর ফর্মুলা হচ্ছে 2 কস স্কয়ার থিটা বাই 2। এই ফর্মুলাটা তোমরা একবার দেখে নিও যদি কারোর না হয়ে থাকে, আর আশা করছি সকলের এতদিনে হয়ে যাওয়ার কথা। তাহলে এই কস থিটা প্লাস 1 এই জায়গাটায় আমরা 2 কস স্কয়ার থিটা বাই 2 এটা বসিয়ে দিলাম, এখানে লিখেও দিয়েছি দেখো। দিয়ে আমার বলের ঘাতটা কত আসলো, 2mv কস স্কয়ার থিটা বাই 2, যেটা দেখবা অপশন সি আছে। এবং এটার উত্তর নিয়ে যে কন্ট্রোভার্সিটা সেটা আমি আশা করছি সকলকে দূর করাতে পেরেছি। এটা অনেকেরই হয়তো কনফিউশন ছিল, তো যাই হোক এটা আশা করি সকলের মধ্যে আর কোনো কনফিউশন নেই, দূর হয়ে গেছে। এবার পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা খুব ভালো কোশ্চেন, চলো দেখে নেওয়া যাক। তো কোশ্চেনটা দেখো বলেছে একটি বস্তুর রৈখিক গতির ক্ষেত্রে বল সময় লেখচিত্র এখানে দেওয়া আছে। এটা একটা লেখচিত্র যেটা কি নির্দেশ করছে, বল আর সময়, বলের সময়ের সঙ্গে বলের কিভাবে পরিবর্তন হয় সেটা নির্দেশ করছে। এবং বলেছে যে এক্ষেত্রে 0 থেকে 7 সেকেন্ডের মধ্যে কণাটির ভরবেগের পরিবর্তন কত হবে সেটা বের করতে হবে। তো এখানে ভরবেগের পরিবর্তন মানেই আমরা কি জানি, ভরবেগের পরিবর্তন মানে একটু আগে দেখলাম বলের ঘাত। আর এইটুকু সকলে জানা আছে যে বলের ঘাত আমরা বল ভার্সেস সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল
সেই ক্ষেত্রফল থেকে পেয়ে যায়। তোমরা থিওরিতে খুব সুন্দরভাবে পড়েছো যে বল সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? নির্দেশ করে বলের ঘাত। আর বলের ঘাত মানেই আমরা একটু আগেও দেখলাম এবং সকলে হয়তো জানিও যে বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে আমাদেরকে জাস্ট এই যে ক্ষেত্রফলটা, এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, সেই গ্রাফের স্মরণ অক্ষ আর বল অক্ষ আর সময় অক্ষ, এই দুটো অক্ষ আর ওই লেখচিত্র যে ক্ষেত্রফলটা ক্রিয়েট করেছে সেই প্রত্যেকটা ক্ষেত্রফলকে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তারপরে যেহেতু ভরবেগটা একটা ভেক্টর রাশি, তাই উইথ সাইন এগুলোকে যোগ করে দিতে হবে। যেমন নিচের দিকে থাকলে নেগেটিভ, ওপরের দিকে থাকলে পজিটিভ, সবগুলো যোগ করে দেওয়ার পর যেটা দাঁড়াবে সেটাই ফাইনাল অ্যান্সার। তো চলো তার জন্য আমাদেরকে খাতায় যেতে হবে, কিভাবে করা হয়েছে 5 to পাই তোমরা শিখে নাও। দেখো আমি যে গ্রাফটা কোশ্চেনে দেওয়া ছিল সেটা আমি এখানে এঁকেছি। এই গ্রাফে এই দিকটাকে বোঝাচ্ছে কি সময় অক্ষ, আর উপরের এই দিকটাকে বোঝাচ্ছে বল অক্ষ। তো এখানে বলের মান দেখো 0, 1, 2, নিচের দিকে -1, -2, আর এদিকে সময়ের অক্ষ তো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এবার 7 সেকেন্ড পর্যন্ত গিয়েছে। তাহলে এই যে প্রত্যেকটা আমরা দেখতে পেলাম, এবং এখানে মাথায় রাখতে হবে বল অক্ষ আর সময় অক্ষের সঙ্গে ওই গ্রাফটা যে এরিয়া তৈরি করেছে সেই এরিয়াটুকু বের করতে হবে। তাহলে আমি যদি এই প্রথম এই এ ও বি এইটুকুনের কথা ভাবি, তো এটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, সমকোণী ত্রিভুজ, তার কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সকলের জানা আছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। আর এখানে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? এখান থেকে এইটুকু 1, তাহলে এখান থেকে ও বি এই ভ্যালুটা কত? 1। আবার এখান থেকে এইটা ও এ এই ভ্যালুটাও 1। তাহলে আলটিমেট এটার ক্ষেত্রফল দাঁড়াবে হাফ ইন্টু 1 ইন্টু 1, তার মানে হাফ। এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম হাফ। এবার তুমি চলে এসো, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে বর্গক্ষেত্র, এটা সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্র কিভাবে বুঝলাম? এখানে দেখো 1 থেকে 3 পর্যন্ত গেছে, মানে এইটা হচ্ছে 2, আর উপরে দেখো এখানে 1, এটা 0, এই লাইনটা তো 0 উপরের ক্ষেত্রে, 0, 1, 2, মানে এদিকেও 2 গেছে, এদিকেও 2 গেছে, তাহলে এটা নিশ্চয়ই একটা বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের ফর্মুলা কি জানি? বাহু স্কোয়ার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে 2 একক করে, তাহলে 2 এর স্কোয়ার 4। তাহলে এই যে বি সি ডি ই এই যে একটা বর্গক্ষেত্র, সেটার ক্ষেত্রফল হলো 4 একক। এবার এখানে মাথায় রাখতে হবে এটা উপরের দিকে, তাই এটা পজিটিভ হবে, আর এটা কিন্তু নেগেটিভে আসবে, ঠিক আছে? একইভাবে এই জায়গায় চলে আসো, এটাও একটা ত্রিভুজ, এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার ভূমির দৈর্ঘ্য কত? এখানে ভূমি হচ্ছে দেখো 3 থেকে 4, 5, তার মানে এইটা 2, আবার এদিকেও দেখো 2 পর্যন্ত নেমেছে, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত আসবে? হাফ ইন্টু 2 ইন্টু 2, কাটাকাটি করো, একটা 2 কেটে যাবে, তাহলে অনলি 2 পড়ে থাকবে। এবার এটা যেহেতু নিচের দিকে তাই নেগেটিভ হবে। এবার এইখানে চলে এসো, এটা আবার একটা বর্গক্ষেত্র, তার কারণ এখানে 5 আর এখানে 6, তাহলে এই মধ্যের দূরত্বটা কত? 1। আবার উপরেও দেখো 1 উঠেছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ 1, তাহলে এটাও 1, এটাও 1, তাহলে এটার ক্ষেত্রফল কত? 1 এর স্কোয়ার মানে 1, এবং এটা পজিটিভ হবে। এবার এই জায়গাটা এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়, তাহলে সমকোণী ত্রিভুজ না থাকলেও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করতে পারবোই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এখানে ভূমিটা হচ্ছে এখান থেকে 6, এখানে 7, তার মানে 1 একক হচ্ছে ভূমি। আর উচ্চতা কত? এখান থেকে একটা লম্ব যদি টানি তাহলে এখানে ছেদ করবে, এবং সেটা দেখো এখানে 1 এ এসেছে, 1 একক, তার মানে লম্বটাও 1, ভূমিটাও 1, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 1, তার মানে এটার ভ্যালু আসবে হাফ, এবং এটা কি নিচের দিকে তাই মাইনাস। তাহলে আশা করছি সব টোটাল যে গ্রাফটা, সেই গ্রাফের আমি ক্ষেত্রফলগুলো কোনটা কিভাবে বের করলাম বোঝাতে পেরেছি। এইবার আমি এখানে এই কথাটা লিখে রেখেছি, আমরা জানি বল সময় লেখচিত্রের ক্ষেত্রফল বলের ঘাত নির্দেশ করে, এবং বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান হয়। তাহলে ভরবেগের পরিবর্তন সমান প্রত্যেকটার ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে লিখেছি নাম দিয়ে, এবং আমরা এই মানগুলো বসিয়ে দিচ্ছি। এবার এখানে মাইনাস প্লাসগুলো কেন নিয়েছি আশা করি বুঝতে পেরেছো। এই যে প্রথমে যে অংশটা দেখো এ ও বি, তাহলে এ ও বির ক্ষেত্রফল এসেছিল কত? এটা এ ও বি হবে নাকি কত? এ ও বি, সরি, এ বিয়ে করলেও হবে, এটা অসুবিধা নাই।
এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল ছিল হাফ, এবং মাইনাস কেন নিয়েছি, নিচের দিকে আছে তাই। একইভাবে এটা যে উপরে যে বড় ক্ষেত্র সেটা 4, তারপর এটা -2, এইভাবে সবগুলো মান বসানো হয়েছে। বসানোর পর তুমি ক্যালকুলেশন করবে, দেখবে 2 নিউটন সেকেন্ড আসবে। তো ভরবেগের পরিবর্তন নিউটন সেকেন্ডেই আসে, ঠিক আছে। ভরবেগের পরিবর্তনের এককও যা, বলের ক্ষেত্রে এককও তো তাই, তার জন্য নিউটন সেকেন্ড লিখে দিলাম। আশা করছি এই অঙ্কটা সকলকে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে আবার আলোচনা করে দেওয়া। এবার চলো 13 অঙ্কটা কি আছে দেখে নিই। 13 প্রবলেমটা দিয়েছে, দেখো একটা ঘর্ষণহীন কপি কল, তার একদিকে 2m আর একদিকে m ভরের একটা বস্তুকে সুতোর সাহায্যে বাঁধা আছে। যদি 2m ভরের বস্তুটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে m ভরের বস্তুটা কোন ত্বরণ নিয়ে উপরে উঠবে সেটা বের করতে হবে। তুমি একবার ভাষাটা পড়ে নিতেও পারো, আমি ছবি থেকে বুঝিয়ে দিলাম। তো চলো দেখে নিই এটা কিভাবে করা হয়। এখানে বইয়ে যে ছবিটা দেওয়া ছিল সেরকমই একটা ছবি এঁকে রেখেছি, এবং এইখানে কি করেছি, বিভিন্ন বলগুলোকে আমরা অ্যারোর মাধ্যমে দেখিয়েছি। তো এখানে 2m ভরের যে ওজন সেটা নিচের দিকে কাজ করবে 2mg, আর এই সুতোতে টান কাজ করবে উপরের দিকে, সেটা t। একইভাবে m ভরের ক্ষেত্রে নিজের ওজনটা mg নিচের দিকে কাজ করবে আর উপরের দিকে সুতোর টান কাজ করবে। এবং দেখো m আর 2m এর মধ্যে 2m নিশ্চয়ই বড়, তাহলে যখন এই সিস্টেমটাকে ছেড়ে দেওয়া হবে তাহলে এই সমগ্র সিস্টেমটা এইটা উপরের দিকে উঠবে আর এই দিকটা নিচের দিকে নামবে। তাই আমি ধরেছি এইভাবে, দেখো দেখিয়েছি, এই সিস্টেমটা এই দিক থেকে এই দিকে এ ত্বরণ নিয়ে নিচের দিকে পড়বে আর এটা উপরের দিকে উঠবে। তা আমি কি করেছি, এখন দুটো বস্তুরই ইকুয়েশন অফ মোশন লিখেছি। তাহলে 2m ভরের এই গতির সমীকরণ কি, দেখো নিচের দিকে পড়ছে মানে এইটা থেকে এটা বিয়োগ করে দাও, 2mg - t ইকুয়াল টু m ইন্টু a, এখানে আমরা, আর এখানে m কত, m হচ্ছে 2m, তো এখানে 2mg - t ইকুয়াল টু 2ma, এটা হয়ে গেল প্রথম মানে 2m ভরের বস্তুর গতি সমীকরণ। একইভাবে m ভরের বস্তুর গতি সমীকরণ লেখো, এটা উপরের দিকে উঠছে তাই টিটা বড়, টি থেকে mg বাদ দাও, সেটা সমান কি হবে, ma, তাই করা হয়েছে। এবার জাস্ট কি করা হলো, এই দুটো সমীকরণ যোগ করে দেওয়া হলো। তো যোগ করলে দেখতে পাচ্ছ এটার আগে -t আছে, এটার আগে +t, তো এই টি কেটে যাবে, আর এটা কি হচ্ছে 2mg থেকে mg বাদ দিলে শুধু mg পড়ে থাকছে, আর এদিকে এই দুটো যোগ করে দেখো 2mg আর mg 3mg, কেটে দাও, তাহলে g ইকুয়াল টু 3a আসছে, a সমান কত হবে, 3টা এদিকে নিচে চলে আসবে, তাহলে g/3, তাহলে a এর ভ্যালু পেয়ে গেলাম g/3। তাহলে তোমাকে কোশ্চেনে যাই বলুক, যদি বলতো যে 2m ভরের বস্তুটা কোন ত্বরণের নিচে নামবে, বা তোমাকে আবার এটাও দিতে পারে যে m ভরের বস্তুটা কোন ত্বরণের উপরে উঠবে, যাই বলুক a এর ভ্যালু হলো g/3, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের 3 ভাগ, অভিকর্ষ ত্বরণকে 3 দিয়ে ভাগ করলে যে ত্বরণটা হয় সেই ত্বরণে এই বস্তুটা উপরে উঠবে। আবার এটাও বলতে পারে যে 2m ভরের বস্তুটা নিচে নামবে, যেটা খুশি তোমাকে কোশ্চেনে দিতে পারে, আলটিমেট অঙ্ক হচ্ছে এটা। তো এবার পরে 14 অঙ্ক কি আছে দেখে নি। 14 অঙ্ক দেখতে পাচ্ছ একটা সুন্দর বাঁদর এখানে আঁকানো আছে। তো এখানে কোশ্চেনটা কি বলা আছে পড়ো। 40 কেজি ভর সম্পন্ন একটি বাঁদর একটি দড়ি বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। দড়িটি সর্বোচ্চ 600 নিউটন টান সহ্য করতে পারে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে দড়িটি ছিঁড়ে যাবে। তো এখানে বিভিন্ন অপশনগুলো দিয়েছে, তো চলো দেখে নিই আমরা কিভাবে করা হয়। অঙ্কটার নিচে দেখবে ওখানে একটা হিন্টসও দেওয়া আছে, কিন্তু ওই হিন্টসটার মাধ্যমে যদি করতে যাও তাহলে তোমাকে অপশন টেস্ট করে করতে হবে। প্রত্যেকটা অপশন বসাতে হবে এবং কি করতে হবে, দেখতে হবে যে কোন ক্ষেত্রে টানটা বেশি হচ্ছে। কিন্তু আমি যেভাবে করিয়েছি আশা করি সেক্ষেত্রে কোনো অপশন টেস্টের ব্যাপার নেই। দেখো এখানে হয়তো আমি বাঁদরটা আঁকতে পারিনি, কিন্তু বাঁদরের যে ওজনটা সেটা নিচের দিকে দেখিয়েছি mg, উপরের দিকে সুতোর টান কাজ করবে সেটা হচ্ছে t, এবং বাঁদরটা উপরের দিকে উঠবে কোশ্চেনে বলা ছিল, তাই উপরের দিকে এর একটা ত্বরণ থাকবে সেটা হচ্ছে a ত্বরণ ধরে নিয়েছি। তাহলে যখন ওপরের দিকে উঠছে তখন ওপরের টানটা বেশি, t - mg, এটা করলে m ইন্টু a হবে। এখান থেকে তুমি t এর ম্যাক্সিমাম ভ্যালুটা বসিয়ে দাও। t এর ম্যাক্সিমাম ভ্যালু ওখানে দেওয়া ছিল দেখবে 600, t এর ম্যাক্সিমাম ভ্যালুটা বসিয়ে দাও, m এর মান জানো, g এর মান জানো, g এর মান এখানে 10 বসাবে ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে m এর ভ্যালু ছিল 40, g এর ভ্যালু 10 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর a এর ভ্যালুটা ক্যালকুলেট করে নাও। এর ভ্যালু দেখো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসলো। এবার যেহেতু এখানে তুমি t এর ভ্যালুটা ম্যাক্সিমাম বসিয়েছো, তাহলে এটাও ম্যাক্সিমাম আসবে, স্বাভাবিক ব্যাপার, তাই কি না, এটাও ম্যাক্সিমাম। তাহলে দেখতে পাচ্ছ বাঁদরটা যখন উপরের দিকে উঠছে ম্যাক্সিমাম 5 মিটার পার সেকেন্ড বেগে উঠতে পারবে। এইবার তুমি অপশনে চলে এসো, অপশনগুলো কি আছে। আচ্ছা, একইভাবে যদি আমি বাঁদরটাকে নিচে নামানোর কথা বলি, তাও দেখো এখানে কিন্তু নিচে নামলে এই 600 নিউটন যে টানটা সেটা নিচের দিকে, ম্যাক্সিমাম টানটা সেটা নিচের দিকে কখনোই হবে না,
সেটাও কি বোঝাচ্ছে, এ এর ভ্যালু আছে -5, তার মানে -5 মানে কি বাঁদরটা নিচের দিকে নামছে কিন্তু তার ত্বরণ -5, তার মানে আলটিমেট ত্বরণটা তার উপরের দিকেই 5 মিটার পার সেকেন্ড ত্বরণে গেলে দড়িটা ছিঁড়বে, মানে ম্যাক্সিমাম টানটা সহ্য করবে তখন। তো যাই হোক, ম্যাক্সিমাম টান কখন সহ্য করবে, যখন এই দুটো থেকে আমরা কনক্লুশনে আসতে পারলাম যে ম্যাক্সিমাম টান একমাত্র তখনই প্রযুক্ত হবে যখন বাঁদরটি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠবে। তার কারণ আমি নিচের দিকে করেও দেখলাম কিন্তু ত্বরণ ম্যাক্সিমাম টান বসিয়ে, কিন্তু তখন ত্বরণ কত চলে আসছে -5, মানে কি বোঝাচ্ছে বাঁদরটা উপরের দিকে উঠবে। -5 মানে আমি ধরেছি নিচের দিকে নামছে কিন্তু অ্যান্সার আসছে মাইনাস, তার মানে বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম টানটা উপরের দিকে উঠলেই প্রযুক্ত হবে, তার নিচের দিকে নামলে কখনোই ম্যাক্সিমাম টান প্রযুক্ত হবে না, সেটাই বোঝাচ্ছে। তো দেখো এবার আমরা বুঝলাম যে উপরের দিকে উঠলে ম্যাক্সিমাম টানটা প্রযুক্ত হচ্ছে এবং কত ত্বরণে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার অপশনগুলোতে চলে আসো। তাহলে যেহেতু বাঁদরটা উপরের দিকে ম্যাক্সিমাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠতে পারবে, তার বেশি হলে কিন্তু দড়িটা ছিঁড়ে যাবে। তো এখানে প্রথম অপশনটা আছে, দেখো বাঁদরটি যখন 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ উপরে উঠতে থাকবে তখন দড়িটি ছিঁড়বে, স্বাভাবিক ব্যাপার। ম্যাক্সিমাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে পারে কিন্তু এখানে প্রথমেই দিয়েছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে এই ক্ষেত্রেই দড়িটা ছিঁড়ে যাবে। তাহলে অন্যান্য অপশনগুলো দেখার আমার কোনো প্রয়োজনই নেই, তাই নয় কি? আচ্ছা, আরেকটা বলেছে দেখো 4, এটা 4 নিউটন, মানে এটা বুঝতে পারছো, মানে এই সবগুলোতে আসার দরকারই নাই, প্রথমটাতেই দেখতে পাচ্ছ যে উপরের দিকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠছে, তার মানে আমরা দেখতে পেলাম ম্যাক্সিমাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠলে ম্যাক্সিমাম টানটা প্রযুক্ত হচ্ছে। তাহলে এর পরে যদি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ারে উঠে তাহলে দড়িটা ছিঁড়ে যাবে। তো এটার উত্তর কিন্তু একটা, মানে অপশন এ। তো আজকের এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে আবার অন্য কোনো এপিসোডে আমরা এমসিকিউ এর অন্যান্য অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেই না, তার কারণ তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলে তোমাদের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টারের গাণিতিক সমস্যা সমাধান করা হয়, পাশাপাশি এমসিকিউ এর সমাধান দেওয়া হয়। আর কি চাই? সো কিপ সাপোর্টিং দিস চ্যানেল, I will always beside you.